তোর বউয়ের চেহারার দিকে তাকানো যায় না আর। বেচারি কাউকে কিছু বলছে না, কিন্তু যে মনে মনে খুব ভুগছে তা আমরা সবাই বুঝতে পারছি। শোন ইফাত, অনেক হয়েছে, এবার সব ঠিক করে নে। ইফাত গম্ভীর কণ্ঠে বলল। আমি তো সব ঠিক করার জন্যই এসব করছি। ইফতি কিছুটা রাগী সুরে বলল। যোগাযোগ বন্ধ করলে সব ঠিক হবে ভাবছিস? বোনের রাগ দেখে ইফাত মজা করে বলল। দূরত্ব গুরুত্ব বাড়ায়, একটা প্রবাদ নিশ্চয়ই শুনেছ। দূরত্ব মাঝে মাঝে দূরেও ঠেলে দেয়। ইফাত তীক্ষ্ণ স্বরে বলল। আমি সেটাই দেখতে চাই। সেরকম হলে ধরে নেব মরীচিকার পেছনে ছুটে লাভ নেই, আমাদের মধ্যে কিছুই সম্ভব নয়। ও কথাটা বেশ সিরিয়াসলি বলল। ইফতি তাই প্রসঙ্গ বদলানোর জন্য প্রয়োজন অনুভব করলো। ইফাতও সেটা বুঝতে পারলো। বোনকে বলল। তোমার বিয়েতে থাকতে পারলাম না বলে সরি। থাক, আমি তো তোর কেউ নই, আসবি কেন? ভালো করেছিস আসিসনি। রাগ করছো কেন? সবে এলাম, পরিস্থিতি তো বুঝতে হবে। ইফতি ধমক দিল। ঋতু বললে যে এক্ষুনি টিকিট ওকে করে ফেলবি, সেটা আমি খুব ভালোই জানি। ইফাত হো হো করে হেসে ওঠে। এখন আর এতটা উদার হতে ইচ্ছে করে না। দেখা যাবে। ফোন রেখে দেওয়ার আগে ইফাত বোনকে বলল। আই মিস ইউ আপু। মিটু। বরপক্ষ চলে এলো জোহরের নামাজের পরপরই। বিয়ে পড়ানো হয়ে গেল 2:30টার দিকে। এরপর বিয়ে পরবর্তী বাকি সব আয়োজনও শুরু হলো। বিয়েতে ঋতু মেহরুন রঙের শাড়ি পরলো। এই শাড়িটাও ইফাদের দেওয়া। শাড়িটা পরার পর এক ধরনের ভালো লাগা অনুভব করলো ঋতুর। এটাই ইফাতকে ভালোবেসে দিয়েছিল। ঋতু তখন বোঝার চেষ্টাও করেনি, কিন্তু আজ করছে। ও বসেছিল রফিদের পাশেই। এক পর্যায়ে ওর চোখে পড়লো আমি ফোন নিয়ে চোরের মতো ওর আশেপাশেই ঘুরছে। তোফ নেই সাথে। গত রাতের কথা মনে হতে ঋতু ওর কাছে গিয়ে সন্দেহান চোখে তাকায়। ঘটনাটা কি? অমি থতমত খেয়ে দাঁত বের করে হেসে বলে। কিছু না তো। এরপর একটু ইতস্তত বোধ করে বলল। ভাবি, আপনার কটা ছবি তুলে দেই? ঋতু সাথে সাথেই না বলল। অমি আশাহত ভঙ্গিতে চলে যাওয়ার জন্য উদ্যত হতেই ঋতু বলল। স্যার আমাকে ফোন করে না, তোমাদের করলে বলো আমাকে যাতে ফোন দেয়। অমি বোকা বোকা হেসে বলে। আমি কি বলবো, আপনি বলে দিয়েন। বলতে বলতে অমি আড়াল হয়ে গেল। ঋতু সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে এলো। বিয়ের সব কার্যক্রম ইতিমধ্যে শেষ। এবার বউ বিদায়ের পালা। বিদায়ের সময় ইফতি একটুও কাঁদলো না, বরং হাসি খুশি ভাবেই বিদায় নিল আশফির হাত ধরে। ঋতু অবাক হলো, সেই সাথে নিজের বিদায়ের কথা মনে পড়ল ওর। সেদিন কিভাবে ভ্যাবে করে কাঁদছিল বাবাকে ধরে, আর ইফাত ওকে পাজাগোলা করে গাড়িতে তুলেছিল। বিয়ের স্মৃতি মনে পড়া মাত্রই ঋতু শক্ত হয়ে গেল। সব ঝামেলা মিটে যাওয়ার পর তোফকে গিয়ে ধরলো ও। অনেক কাকুতি মিনতি আর জোর করার পর ইফাদের নাম্বার সংগ্রহ করতে সক্ষম হলো। এরপর ধীরে সুস্থে সময় নিয়ে রাত গভীর হতেই কল করলো ইফাদের নাম্বারে। অনেকক্ষণ রিং হয়ে কল কেটে গেল, কিন্তু কাঁদলো, হাল ছাড়লো না। কল করতেই লাগলো ঋতু, যতক্ষণ না ফোন রিসিভ হয়। ইফাত হ্যালো বলে। অবশেষে ফোন রিসিভ হলো। শোনা গেল ইফাতের ঘুমু ঘুমু কণ্ঠস্বর। ঋতুর রাগে তখন সত্যি কিছু কড়া কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো। ওর ঘুম হারাম করে এই লোকটা নাক ডেকে দিব্যি ঘুমোচ্ছে, এই ছিল ওর কপালে। ঋতু ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেললো। ইফাত জিজ্ঞেস করলো। হ্যালো, হু আর ইউ? মানুষটা গভীর ঘুমে ছিল, গলা শুনে বোঝা যাচ্ছে। এই জন্যই হয়তো খেয়াল করেনি যে নম্বরটা বাংলাদেশি। নয়তো ঋতু যে ফোন করেছে সেটা প্রথমেই বুঝতে পারতো। যাক, যা হয়েছে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত অঙ্ক স্যার ওর নাম্বার দেখে ফোনই রিসিভ করলেন না। ঋতু নিজেকে শান্ত করার চেষ্টা করলো। এরপর কাপা গলায় বলল। আমি ঋতু। এতক্ষণে ইফাদের হুঁশ ফিরল। কান থেকে ফোনটা সরিয়ে স্ক্রিনে নাম্বার দেখে অবাক হলো। দেশে এখন গভীর রাত। এত রাতে ঋতু ওকে কেন ফোন দিয়েছে? কিছু বিপদ হয়েছে নাকি? ইফাত উদ্বিগ্ন বোধ করলো, চিন্তিত হয়ে বলল। কি হয়েছে ঋতু, এত রাত করে ফোন করলে যে? ঋতুর সংকোচ হচ্ছিল ভীষণ, কিন্তু এক সময় সেটা কাটিয়ে চোখ বন্ধ করে বলেই দিল। আমি আপনাকে মিস করছি স্যার। ইফাত শান্ত হলো। বিপদ কিছু হয়নি তাহলে। পরক্ষণে ঋতুর কথাটা মাথায় দামামা বাজালো। ভ্রু কুচকে এলো। বাংলাদেশ সময় এখন রাত 2টো।
এই গভীর রাতে মেয়েটা ফোন করে বলছে ওকে মিস করছে। আশ্চর্য। ইফাতের বুকের ভেতরটা কাঁপলো, শীতল হলো, মনের ভেতর প্রজাপতি উঠতে লাগলো। নরম সুরে কিছু বলতে গিয়েও থেমে গেল, কাঠিন্যতা মিশিয়ে বলল, তুমি কি মজা করছো আমার সাথে ঋতু? আমি কিন্তু এখন মজার মোডে নেই। আমি মজা করছি না, সত্যিই মিস করছি আপনাকে। বলে ঋতু কান্নাকাটি জুড়ে দিল। ওপাশে ইফাত হকচকিয়ে গেল। কাঁদছো কেন? একদম কান্নাকাটি করবে না। তাহলে বলুন, আপনি আমার উপর আর রেগে থাকবেন না? ইফাত বলল, আমি কারোর উপর রাগ করি না। ঋতু নাক টেনে অভিযোগের সুরে বলল, কেন করেন না? আপনাকে যখন আমি কষ্ট দিতাম তখন কেন আমাকে দুটো চট দিয়ে বললেননি আপনি কষ্ট পাচ্ছেন? ঋতু, তুমি অন্যায় করছো। কেন বলেননি? ইফাত চুপ করে ওর কথাগুলো শুনল, কিন্তু ঋতুর নাক টানা শব্দে ওর হাসি পেল। অনেক কষ্টে সেটা আটকালো। গলা স্বর গম্ভীর করে বলল, পুরনো কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নেই। ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ঋতু মনে মনে বলল, আপনি চলে যাওয়ার পর আমার কোনো রাতই আর গুড হয় না স্যার। সবগুলো রাতই এখন ব্যাড নাইট, সেটাও আপনার জন্য। এইসব ভেবে কিছু একটা বলতে যাবে, এরই মধ্যে টুট টুট শব্দ ভেসে এলো। ঋতুর নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করলো, বোকামোর জন্য। এই লোকের রাগ অভিমান ভাঙানো প্রয়োজন, কিন্তু কিভাবে সেটা হবে যদি ইফাত ওর সাথে কথাই না বলে? দিন দিন ইফাদের এমন নির্দয় আচরণ কষ্ট দিচ্ছিল ঋতুকে, মানসিকভাবে দুর্বল করে দিচ্ছে তাকে। তবুও যোগাযোগ রক্ষার জন্য নানান বাহানায় ওকে ফোন দিতেই লাগলো। ইফাত ব্যস্ততা দেখিয়ে প্রথম প্রথম কথা বলতো না, কিন্তু বেশি দিন এড়িয়েও যেতে পারলো না। ও যখন শান্ত স্বরে ঋতুর এই সমস্ত আচরণের পেছনের কারণ কি জানতে চাইতো, ঋতু সেই সময়টুকুতে কিছুই বলতে পারতো না, আমতা আমতা করতো। অদ্ভুত এক লজ্জা, আড়ষ্টতা, সংকোচ সব একসাথে ভর করে ওকে চুপ করিয়ে দিত। নিজের এমন আচরণে নিজের প্রতি রাগ হলেও মুখ ফুটে দুটো ভালোবাসার কথা বলতে ওর বাধ্য। ওদিকে ইফাত ওর সব কথা মনোযোগ দিয়েই শুনতো, আশা নিয়ে থাকতো, কিন্তু বিশেষ কিছুই বলতো না ঋতু। যার জন্য ইফাত এক পর্যায়ে আগের মতোই যোগাযোগ কমিয়ে দিল। কত আর আশা নিয়ে থাকবে সে? এভাবে সত্যি কোনো সম্পর্ক বয়ে বেড়ানো যায়? ঋতুকে একটুও বোঝে না। ও কি না জানিয়ে বিয়ে করার শাস্তি দিচ্ছে ইফাতকে না বলতে পারলেও ঋতু শেষ পর্যন্ত যার কাছে নিজের আবেগ অনুভূতি লুকাতে পারলো না, সে হলো নাজিয়া ইসলাম। শাশুড়িকে জড়িয়ে ধরে একদিন খুব কাঁদলো। নাজিয়া ইসলাম পুত্রবধূর করুণ অবস্থা দেখে এবার নিজেই ছেলেকে ফোন করে কঠোর গলায় জানিয়ে দিলেন, অনেক হয়েছে, এবার যাতে ও ঋতুর সাথে সব ঠিকঠাক করে নেয়। ইফাত বরাবরই মা বাবার বাধ্য ছেলে, ওদের কথা মেনে চলার চেষ্টা করে, কিন্তু এবার ঋতুর পক্ষ নিয়ে মায়ের কথা বলাটা পছন্দ হলো না ওর। ঋতুর উপর রাগ হলো, মাকে দিয়ে বলাচ্ছে, ও কেন নিজের মুখে বলতে পারে না? এই রাগে পেয়ে বসলো ওকে। আর ভাইয়ের এমন কঠিন আচরণে ইফতি প্রচন্ড ক্ষেপে গেল। ঋতুকে শাসনও করলো, সব ভুলে নিজের পড়াশোনায় মনোযোগ দিতে বললো ঋতুকে। পরীক্ষায় এগিয়ে আসায় উপায়ন্তর না পেয়ে ঋতু তাই করলো, ম্যাথের সাবজেক্টগুলোতে জোর দিল, নিজের সর্বোচ্চ দিয়ে পরীক্ষায় বসলো। অদ্ভুতভাবে ঋতু খেয়াল করলো ডিপ্রেশন ভুগিয়ে পড়ার কারণে ওর এবারের প্রস্তুতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এইচএসসি পাশ করলো মোটামুটি বেশ ভালো একটা রেজাল্ট নিয়ে, তাতে কিছুটা আত্মবিশ্বাস বাড়লো ওর। এরপর বোটানি নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হলো, কিন্তু কিছুতেই নিজের মনের অনুভূতিগুলো কথা ইফাতকে ঋতু বলতে পারলো না। নাজিয়া ইসলাম বুঝে পান না কি করে দুজনের মিল করবে। ছেলে মেয়ে দুটোর প্রতি তিনি স্নেহবোধ করেন, ছেলের অভিমান বুঝেন, ঋতুর কষ্টও বোঝেন। মেয়েটা এতগুলো দিন কত কাকুতি মিনতি করেছে, নিজের ভুলগুলোর জন্য ইফাদের কাছে মাফও চেয়েছে। তিনি নিজেও কম বোঝাননি ছেলেকে। এরপরও যখন ছেলের মন গলল না, তখন তারই বা কি করার? শেষ পর্যন্ত ছেলে আর বৌমার সম্পর্কের এই জটিল খবর এবার রৌফ সাহেবের কানে গেল। তিনি অবাক, তার আড়ালে এসব চলছে আর তিনি টেরি পেলেন না। ভীষণ চটে গেলেন রৌফ সাহেব। তিনি সরাসরি ফোন করে ছেলেকে জিজ্ঞেস করলেন, এটা বিয়ে নাকি ছেলে খেলা? বিয়ে। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয় তা তোকে হাতে ধরিয়ে বুঝিয়ে দিতে হবে? তুই কি বিচ্ছেদ চাস? ইফাদের গলা স্বর ভারী হলো। ভাবলে কি করে? রৌফ সাহেব রাগী গলায় জিজ্ঞেস করলেন, তাহলে বৌমার সাথে যোগাযোগ করছিস না কেন? এত অধঃপতন হয়েছে তোর, এত নিচে নেমে গেছিস, ওই দেশে কি কারোর সাথে জড়িয়ে পড়ছিস নাকি? একটা কথা মাথায় রাখবি, তুই নিজে কিন্তু বৌমাকে পছন্দ করে এনেছিলি। ইফাদ এবার মনক্ষুণ্ণ হলো। মা,
আর তোমারও মতামত ছিল। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি চরিত্রহীন নই বাবা। তাহলে কি বউকে রেখে বিদেশে পড়তে থাকবি আর মেয়েটাকে কষ্ট দিবি? ভাবিনি। কি চাস তুই? ইফাত ম্লান মুখে বলল। বউয়ের ভালোবাসা। রূপ সাহেব থতমত খেলেন ছেলের কথা শুনে। ছেলের সঙ্গে ভালো সম্পর্ক থাকলেও এতটা ফ্রি সম্পর্ক নয় তাদের। আর ইফাত সবসময় স্বল্পভাষী। সেই ছেলে আজ তার মুখের উপরে এমন সব কথাবার্তা বলছে। শরম লজ্জা বিকিয়ে দিয়েছে নাকি? রূপ সাহেব ধমকে উঠলেন। লজ্জা করে না বাপকে এই কথা বলিস? ইফাত দীর্ঘশ্বাস ফেলল। আগে করত, এখন না। এখন আমি নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগছি। তুমি যদি ছেলে আর ছেলের বউয়ের সম্পর্ক নিয়ে বিচার বসাতে আসো, তাহলে আমার তো সমস্যাটা জানানো উচিত, তাই না? কি সমস্যা? ইফাত অভিযোগের সুরে বলল। আমার প্রতি আমার বউয়ের ভালোবাসা নেই। থাকলে ও নিজে আমাকে ফোন করে আমি কি চাই তা জানতে চাইতো, কিন্তু না, ও শুধু মায়ের কান্নাকাটি দেখে, আমার ভাই বোনরা আমাকে মিস করে সেটা দেখে, ওদের জন্য আমাকে দেশে ফিরতে বলে। বলো, এই অবিচার কি ঠিক? তাহলে তুই বলে দিলেই হয়। ইফাত ধীর কণ্ঠে বলল। আমি আর ওর কাছে ছোট হব না বাবা। রূপ সাহেব চটে গেলেন। তাহলে কি এভাবেই চলতে থাকবে সবকিছু? বৌমার বাবাকে কি জবাব দেব আমি? আত্মীয় স্বজনের শুনলে কি বলবে? এইসব শিক্ষা দিয়েছি তোকে আমরা। শ্বশুর মশাইকে যা বলার তা আমি বলবো, আর আত্মীয়দের শোনাই বা কি যায় আসে? সমাজে বসবাস করি আমরা, ভুলে যাস না। আই ডোন্ট কেয়ার। রূপ সাহেব প্রচন্ড রেগে গেলেন। তার হাত ধরে বেড়ে ওঠা ছেলেটা তার মুখের উপর বলছে আই ডোন্ট কেয়ার। এত বড় সাহস! তিনি ঠিক করলেন ছেলের এই তেরামো আচরণ কিছুতেই মেনে নেবেন না। বিয়ে কি ছেলে খেলা নাকি? ইচ্ছে হলো করলাম, এরপর আর সম্পর্ক রাখলাম না। এসব অন্যায় তো আর বাড়িতে চলতে পারে না। লোকে শুনলে কি বলবে? ছি ছি, ছিছি ছাড়া তো আর কিছু না। মুখ দেখানোর উপায়ও থাকবে না। যখন পাড়া প্রতিবেশীরা শুনবে তাদের গুণধর পুত্র বিদেশ গিয়ে বউয়ের সাথে সম্পর্ক রাখে না। রূপ সাহেব ঋতুকে সাফ সাফ জানিয়ে দিল এমন কুলাঙ্গার ছেলের জন্য যাতে ঋতু আর আবেগ খরচ না করে, যাতে আর ছোট না হয়। এবার ওকে পড়াশোনা আর ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত। ঋতু চোখের জল মুছে এক বুক কষ্ট নিয়ে শ্বশুরের কথাও মেনে নিল। এরপর রূপ সাহেব এটাও জানতে পারলেন ইফাত ঋতুর সাথে দূরত্ব বজায় রাখলেও নাজিয়া তো রফিদের কাছ থেকে ফোন দিয়ে নিয়মিত খোঁজ খবর রাখে। মাস শেষে বউর হাত খরচ বাবদ মোটা অঙ্কের টাকাও পাঠিয়ে দেয়। তবে বউয়ের সমস্ত দায়িত্ব পালন করছে তাতে কি? যেখানে স্ত্রীর প্রতি মূল্য দায়িত্বটাই পালন করছে না, সেখানে টাকা পয়সা দিয়ে দোষ থাকবার নাটক কেন? হ্যাঁ, ছেলের উপর রেগে রূপ সাহেব নিজের স্ত্রী তোফদের বকাঝকা করেন। ওয়ার্নিং দিয়ে দিলেন ওরা যাতে কোনোভাবেই ইফাতকে ঋতুর কোনো খবরাখবর না দেয়। তো রফিরাও বড় চাচার কথায় বাধ্য, কারণ এবার তাদেরও মনে হচ্ছিল ইফাত যা করছে তা এবার একটু নয় বেশি বাড়াবাড়ি হচ্ছে। ভয়ে হোক আর চাচার বাধ্য হয়ে হোক ওরাও ঠিক করলো ইফাতকে আর কোনো খোঁজ খবর দেবে না ঋতুর, অবশ্যই না। এদিকে আচমকা সবার কাছ থেকে এমন আচরণ মোটেও আশা করেনি ইফাত। এমনিতেই বইয়ের অবহেলা, প্রজেক্ট, রিসার্চ আর ল্যাবের চাপে পড়ে জীবন অতিষ্ঠ। এর মধ্যে যদি পরিবারের মানুষগুলো ওর সাথে এমন নাফরমানি করে তাহলে কিভাবে মন মেজাজ ঠিক থাকবে? ইফাত কারো কাছ থেকে এই ঋতুর খোঁজ না পেয়ে দিশেহারা বোধ করলো। চেষ্টার ত্রুটি রাখলো না, কিন্তু এই পর্যায়ে কেউই ওকে ঋতুর খবর দিল না। এর মধ্যে এক রাতে ঋতুকে ফোন দিলে সে নিজের নাম্বারটা ব্লক দেখলো। এমন আচরণে ইফাত হতবাক হলো। এত কিছুর পরও এই আচরণ? ও কার জন্য প্রতিনিয়ত ভাঙছে? এই মেয়েটার জন্য যে ওকে ব্লক করে দিয়েছে। এই যে ঋতুর চিন্তায় ওর চোখ মুখ শুকিয়ে গেছে, দুর্বল মন নিয়ে বিদেশে পড়ে আছে, তাতেও মন করলো না ওর। একদিনই হাঁপিয়ে গেছে। এদিকে বাড়ির সকলকে ওর ধর্ণা দেওয়া শেষ। সবার এক কথা, বউয়ের সাথে সব ঠিক করে নাও, নয়তো আমাদের কাছে ওর খোঁজ চাইবে না। আরে ইফাত তো সব ঠিক করেই নিতে চায়, কিন্তু ঋতু, ও তো ইফাতকে স্বামী হিসেবে ভাবেই না। একবারও মুখ ফুটে বলে না যে স্যার আপনি আসুন, আমার জন্য আসুন, আমার আপনাকেই চাই, আর কখনো অবহেলা করব না, দূরেও ঠেলে দিব না। কই, আচরণে তো কখনো প্রকাশ করেনি এমন কিছু। ভালোবাসার ছিটে ফোটাও তো সে খুঁজে পায়নি, কখনো তো বলেনি। শুধু মিনমিন করে নিজের ভুলের জন্য সরি বলেছে, ওকে মিস করে বলেছে, পরিবারের কথা ভেবে দেশে ফিরতে বলেছে। ইফাদের কি শুধু ওই একটাই কারণ দেশে ফেরার?
ঋতুর সামনে থাকলে যে প্রতিনিয়ত ওর আচরণে ইফাত পাহাড় সম কষ্ট পায় সেটা তো এতদিনও ঋতু বুঝলো না। সবার জন্য ওর চিন্তা, ইফাদের জন্যই নাই। ঋতুর এই সমস্ত একপাক্ষিক চিন্তাধারায় ইফাদের রাগের পারদ চক্রবৃদ্ধি আকারে বেড়েছে। যেখানে পাষণ্ডী বউটার কাছে ওর ফিলিংসের কোনো দাম নেই, যাকে এতদিনও নিজের মনের অবস্থা বোঝাতে পারলো না, তার কাছে কেনই বা ফিরবে। তাই ওকে এবার কঠিন রাগ জেদে ভর করেছে। যতদিন না ঋতু নিজের শক্ত খোলস ছাড়বে, নিজের থেকে ওকে ডাকবে, ততদিন সে ও দেশে পা দেবে না। তবে এক পর্যায়ে ইফাত চূড়ান্ত হতাশাগ্রস্ত হয়ে ঠিক করলো এক্ষুনি টিকিট কেটে দেশে চলে যাবে। কিন্তু টার্ম কোর্সের জটিলতার কারণে বিপাকে পড়ে গেল। আর এই সময়টুকুতে এটাও ভাবলো, সে যদি এভাবে নিজের থেকে ঋতুর কাছে চলে যায় তাহলে ঋতু ওকে আবারও সস্তা ভাববে। কিন্তু ইফাত কিছুতে আর নিজেকে সস্তা বানাতে চায় না। এভাবেই মান অভিমান রাগ জেদে কেটে গেল আরো কয়েক মাস। একদিন ক্লাস সেরে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল ঋতুর। রিকশার সিএনজির মুখোমুখি সংঘর্ষে ভীষণ আহত হলো। গুরুতর আহত অবস্থায় নেওয়া হলো হাসপাতালে। বাড়িতেও খবর গেল, সবাই ছুটাছুটি করে এলো। বেকায়দায় পড়ে শরীরের বিভিন্ন জায়গায় চামড়া ছিলে গেছে ঋতুর। ডান হাত ভেঙে গেছে, মাথায় সেলাই লেগেছে 5টা। ঈশিতা তো বোনের এই অবস্থা দেখে কান্নাকাটি জুড়ে দিল। বাবুল মিয়া ভেঙে পড়লেন। রব সাহেব আর নাজিয়া ইসলাম গিয়ে তাদেরকে সান্ত্বনা দিলেন। ডাক্তাররা জানালেন চিন্তার কারণ নেই, নিয়ম মেনে সব করলে ঠিক হয়ে যাবে। সবাই এই কথা শুনে স্বস্তি পেল। 3 দিন হসপিটালে থাকতে হলো ঋতুর। এরপর বাড়ি ফিরে নিয়ে আসা হলো তাকে। পুরো 1 মাস হাত দিয়ে কিছু তুলতেও বারণ করা হলো। শরীর দুর্বল থাকায় বেড রেস্ট দেওয়া হলো। ঈশিতার কাছ থেকে এই খবরটা পেয়ে ইফাত এবার সত্যিই ধৈর্য রাখতে পারলো না। দিশেহারা বোধ করলো, রাগ জেদ ভুলে গেল। ঋতু পাষাণ হতে পারে, কিন্তু ও তো ভালোবাসে মেয়েটাকে। ইফাত 2 মিনিট চিন্তা করলো সবকিছু। এরপর ঋতুর জন্য চিন্তায় উদ্বিগ্ন হয়ে সমস্ত কাজ ফেলে 2 দিন পরে প্রথম যে ফ্লাইট ছিল সেটার টিকিটই বুকিং করে ফেলে। বাইরে সন্ধে তখন মরে এসেছে। আকাশ ঢেকে গেছে কালচে মেঘে। ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। শীত শীত লাগায় ঋতুর ঘুম ভেঙে গেল। কপালে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, পায়ের হাড় না ভাঙলেও মাংসপেশি ফুলে উঠেছে, যার জন্য হাঁটাচলা করাটাও আপাতত বারণ। সারাদিন এভাবে শুয়ে বসে থাকতে ওর ভালো লাগে না। ঘুম ভেঙে যাওয়ায় ঋতু উঠে বসে সময় নিয়ে, আস্তে ধীরে সাবধানে। ওর পরনে ঢোলা পায়জামা আর কামিজ। আশেপাশে কোথাও ওড়না খুঁজে পেল না ঋতু, তাই সেভাবেই বসে রইল। বাতাস ঢুকতে থাকা জানলা দিয়ে বাইরে চোখ গেল ওর। আকাশের মন খারাপ দেখতে পেল, যে কোনো সময় বৃষ্টি নামবে। শীতল বাতাস তাই জানান দিচ্ছে। ঋতুর মন খারাপ লাগলো। নিজের প্লাস্টার করা হাতটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। কি ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছিল! আর একটু অসাবধান হলে নির্ঘাত এতক্ষণে 3.5 হাত মাটির নিচে থাকতো। আচ্ছা, তখন কি করতো অঙ্ক স্যার? ওকে শেষ দেখে নেওয়ার জন্য দেশে আসতো, নাকি তখনও নিজের রাগ জেদ বজায় রাখতো? আচ্ছা, ঋতু মরে গেলে কি অঙ্ক স্যার আরেকটা বিয়ে করতো? নিশ্চয়ই ওর থেকে সুন্দরী কাউকে করতো, আদর যত্ন করতো, শাড়ি জামা কাপড় উপহার দিত, তাদের অনেক সন্তান হতো। সুখের সংসার পেয়ে ঋতুকে তখন ইফাত ভুলে যেত কি? ঋতুর দম বন্ধ অনুভব হলো, চোখ ভিজে এলো জল। এই যে ঋতুর হাত ভেঙে 1 মাসের বেড রেস্টে আছে, এই খবর কি ইফাতের কাছে পৌঁছায়নি? নিশ্চয়ই পৌঁছেছে। তাহলে ইফাত কেন একবার ওর খোঁজ নেয়নি? কেমন আছে জানতে চায়নি? এই ছিল তার ভালোবাসা? এই ঢুনকো ভালোবাসা নিয়েই গর্ববোধ করতো অঙ্ক স্যার? আর ও এই লোকটার জন্য অপেক্ষা করছে, দিন রাত কেঁদে বুক ভাসাচ্ছে? না, ঈশিতা আপু ঠিকই বলেছিল, পুরুষ মানুষ বউ মরলে বউকে ভুলে যায়, কিন্তু ঋতু দিব্যি বেঁচে আছে। বেঁচে থেকেও ওকে এসব দেখতে হচ্ছে। কষ্টে ওর বুকের ভেতরটা ঝাঁঝরা হয়ে গেল। এই হলো বিয়ে, ভালোবাসা, সম্পর্ক? সব অভিনয়। অভিমানের পাল্লা ভারী হলো ঋতুর। ও আর ভাবতে চাইল না কিছু। চোখ মুখ আঠালো হয়ে আছে, ফ্রেশ হওয়া দরকার। কিন্তু এই ঘরে আপাতত কেউ নেই। বাড়ির সবাই ওর খেয়াল রাখছে নিজেদের সর্বোচ্চ দিয়ে। তবু ওর এক্সট্রা কেয়ার করার জন্য ফুলির মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফুলির মা এই বাড়িতেই কাজ করে, ঘরদোর মুছে কাপড় কেচে মাস শেষে 1000 টাকা মাইনে নেয়। সেই কদিন ধরেই বাড়ির কাজ সেরে বাকিটা সময় ঋতুর ঘরেই কাটায়। ওর ছোট ছোট দরকারি কাজগুলো করে দেয়, চুলে তেল দিয়ে মাসাজ করে দেয়, ধরে ধরে ওয়াশরুমে নিয়ে যায়। কিন্তু মহিলা বেশি কথা বলে, একই গল্প ঘুরিয়ে ফিরিয়ে 10 বার বলে। ঋতুর এই জিনিসটা বিরক্ত লাগে।
এই বদভ্যাস বাদ দিলে এমনিতে ফুলির মা বেশ কাজের। ও ঘুমিয়েছিল বলেই ফুলির মা এখন ঘরে নেই। হাঁটু এখনো ফুলে লাল হয়ে আছে, প্রচন্ড ব্যথা। ঋতুর ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ও দুর্বল গলায় ফুলির মাকে ডাকে, কিন্তু অনেকবার ডাকার পরেও সে এলো না। এমনকি বাড়ির কারো সারা শব্দও পাওয়া গেল না। ঋতু তাই নিজে নিজে চেষ্টা করলো বিছানা থেকে উঠতে। ব্যথা অনুভব করলেও দাঁতে দাঁত চেপে ব্যথাটুকু সহ্য করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পারল না। পায়ের তালু মেঝে ছুতেই শক্তি শেষ হয়ে গেল। ব্যথায় কুকিয়ে উঠে যেই না পড়ে যেতে নেবে, তার আগেই শক্তপোক্ত একটা হাত এসে ওকে ধরে ফেলে। এরপর ধমকের সুরেই বলে, আজীবন হুইল চেয়ারে চলাফেরা করার ধান্দা করছো নাকি? ঋতু ভয় তখনও চোখ বন্ধ করে আছে। মেঝেতে পড়ে গেলেই কোমর পা দুটোই আজ শেষ হতো। বুক ঢিপ ঢিপ করছিল ওর। এক হাতে আগন্তুকের শার্ট আঁকড়ে ধরে নিজেকে ধাতস্থ করার আগেই গলার স্বর শুনে চট করে চোখ খুলে তাকিয়ে হতভম্ব হয়ে গেল। বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে গেল যেন। মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে এলো, আপনি? হ্যাঁ আমি। ইফাত ছোট্ট করে বলল। এরপর বিস্মিত ঋতুকে ঠিকঠাক করে বসিয়ে দিল বিছানায়। ওড়না খুঁজে এনে পরিয়ে দিতে দিতেই ঋতুর দিকে চোখ দিল। দেখলো ঋতু এখনো হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে। ইফাত অপ্রস্তুত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, এভাবে তাকিয়ে আছো কেন? এটা আপনি সত্যি নাকি আমি স্বপ্ন দেখছি? আপনি কি করে এখানে এলেন স্যার? ঋতুর গলায় এখনো বিস্ময়। ইফাত বুঝতে পারলো ঋতু এখনো ঘরে আছে। ও বিশ্বাসই করতে পারছে না ইফাত দেশে ফিরেছে। ঋতুর অবস্থা দেখে পেট মুচড়ে হাসি এলো, সেটা যথাসম্ভব চেপে গেল ইফাত। তুমি স্বপ্নে নয়, বাস্তবেই আছো। কথাটা বলে ঋতুর গালে হালকা একটা চড় বসালো ইফাত। ঋতু বাস্তবে ফিরে এলো। বুঝতে পারলো সামনে দাঁড়ানো মানুষটা নেহাতি ওর ভ্রম নয়। আর এটা বুঝতে পেরেই যেন উত্তেজিত কণ্ঠে বলল, আমাকে জানতাম না। ইফাত যেন অবাক হলো। তোমার জানার বিষয় না এটা। তাছাড়া বাড়ির কেউও জানতো না। ঋতু গলা কাঁপছিল। কয়েকদিনের জন্য এসেছেন, আবার বুঝে চলে যাবেন? ইফাত প্রচন্ড রাগান্বিত হলো। কোথায় স্বামীকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ডেকে নিয়ে দুটো চুমু বসাবে না, মহারানী চিন্তায় আছে ওর যাওয়া নিয়ে। ওর মেজাজটাই চটে গেল। মিথ্যে বলল, প্রজেক্টের কাজ নিয়ে এসেছি, শেষ হলেই চলে যাব। এসে কোথায় একটু রিল্যাক্স করব তারও উপায় নেই। পেশেন্ট হয়ে আমার ঘর দখল করে আছো। ঋতু আশাহত হলো। কষ্টে চোখ ভিজে উঠল। ও তো এক মুহূর্তের জন্য ভেবেছিল ওর অ্যাক্সিডেন্টের খবর শুনেই বুঝি ইফাত ছুটে এসেছে, কিন্তু না, সেটা ভুল। অঙ্কস্যার তো এসেছে নিজের কাজে। ঋতুকে এখন তার বিরক্ত লাগছে। লাগবেই তো, স্বাভাবিক। ও বলল, আমি তো এই ঘরেই থাকি। আপনি তো বলেছিলেন এটা আমারও ঘর। বলেছিলাম নাকি? কখন? যাই হোক, বাদ দাও। এসেই শুনলাম অ্যাক্সিডেন্ট করেছো। এত অসাবধানে চলাফেরা করে কেউ? চলছিলাম না, রিকশায় ছিলাম। ইফাত বিরক্তিতে চক শব্দ করে বলল, নিশ্চয়ই ভাঙাচোরা রিকশায় উঠেছিলে। সিএনজি ড্রাইভার নাকি জ্বালিয়েছে। সে শুধু পেছন থেকে হালকা করে একটু ধাক্কা দিয়েছে, আর তাতেই নাকি কাম সারা। ঋতু অভিমানী গলায় বলে, দোষটা তো তাহলে ওনারই। আপনি অহেতুক আমাকে দোষ দিচ্ছেন। আমি তো ফ্যাক্ট বলছি। ঋতু প্রতিউত্তরে কথা খুঁজে পেল না, তাই চুপ করে গেল। ওর এখনো বিশ্বাস হচ্ছে না ইফাত ফিরেছে, ওর সামনে বসে আছে। এত অনুরোধেও যে লোকটা ফেরেনি, সে আজ সত্যিই ফিরেছে এতগুলো দিন পর। ঋতু এক দৃষ্টিতে ইফাতকে দেখতে লাগে। লোকটা আগের চেয়ে আরো সুদর্শন হয়ে গেছে, হাত পা ঝকঝক করছে। ঋতু মনে মনে প্রশংসা করলো। ইচ্ছে করলো ওর বুকে ঝাঁপিয়ে পড়তে। এই সুন্দর মানুষটা ওর স্বামী, কিন্তু পাশে দাঁড়ানোর যোগ্যতা ওর নেই। ও একটা ফেলটুস ছাত্রী, অনেক কষ্টে না হয় এইচএসসি পাশ করেছে, কিন্তু অঙ্কে ফেল করার ঘটনা তো আর কেউ ভুলে যাবে না, সবাই মনে রাখবে। আর ও কিনা এতদিন এত বড় মানুষটাকে ছোট করে কথা বলতো। ওকে নীরবে তাকিয়ে থাকতে দেখে ইফাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এভাবে দেখার কি আছে? ঋতুর সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল কথাটা শুনে। অন্যদিকে তাকিয়ে বলল, কিছু না, আপনি শুকিয়ে গেছেন অনেক। ইফাত বিছানায় ধপ করে হাত পা ছেড়ে শুয়ে পড়ল। এরপর ক্লান্ত গলায় বলল, সারাদিন তো বেকার বসে থাকি না, কত চিন্তা, কত কাজ, কত লোকজন। ঋতু এবার একটু অবাক হয়ে বলল, আচ্ছা, কারো কোনো সারা শব্দ নেই কেন? কারণ সবাই ইফতি আপুর শ্বশুরবাড়িতে জন্মদিনের দাওয়াতে গেছে। ঋতু অবাক। মানে আমাকে তো কেউ কিছু বলে যায়নি। সেটা আমি কি করে বলবো? আপনি যে এসেছেন সেটা ওরা জানে না? ইফাত বিরক্ত গলায় বলল, জানি, আমি গতকাল রাতে এসেছি।
ঋতু হতভম্ব মুখে তাকিয়ে রইল। ইফাত গতকাল রাতে এসেছে আর আজ সন্ধ্যায় ও জানতে পেরেছে। কি ওকে একবারও বলার প্রয়োজন মনে করেনি? এই দিন দেখতে হলো ওকে, এত অপেক্ষার এই প্রতিদান। ইফাত যেন ওর মনের কথাটা বুঝতে পারলো, এমন ভাব করে বলল, তুমি তখন ঘুমাচ্ছিলে, এমনিতেই অসুস্থ মানুষ, উঠা বসা করতে পারছো না। আমাকে দেখে সাডেন শক পেয়ে যদি কিছু হয়ে যেত তোমার, তাই সবাইকে ডাকতে বারণ করেছি। এইরকম লেম এক্সকিউজ শুনে রাগ হোক বা অন্য কারণেই হোক, ঋতু অভিমানে পাথর হয়ে গেল। অঙ্ক স্যারের কাছে তাহলে ওর কোনো মূল্যই নেই, এক ফোঁটাও ভাবে না ওর জন্য। আচ্ছা, স্যার কি এখনো অভিমান করে আছে? ঋতুর এখন কি করা উচিত? সে সময়ই ইফাত শোয়া থেকে ঝট করে উঠে বসে। পরনে টি শার্ট ঠিক করতে করতে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হয়। ঋতু সেটা দেখে তড়িঘড়ি করে ওকে পেছন থেকে ডাকে। ইফাত ঘুরে ভ্রু কুচকে তাকাতেই ঋতু ইতস্তত করে বলে, একটু কাছে আসুন তো। কেন? আসুন না। ইফাত ওর কম্পিত কণ্ঠস্বর শুনে অবাক হলো। কাছে এসে বসতেই ঋতু ওকে আরো কাছে যেতে বলল। ইফাত বিভ্রান্ত হয়ে এগোতেই ঋতু আড়ষ্টতা ভেঙে টুপ করে ওর গালে চুমু খেয়ে বসলো। এরপর নিজের কাজে নিজেই লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে রইল। এদিকে ইফাত হতভম্ব, অনুভূতির জোয়ারে ভেসে গেল। সেটা ঋতুকে বুঝতে দিল না। এত সহজে সে এই নারীর কাছে ধরা দেবে না। দুর্ঘটনার খবরটা শুনে থাকতে পারেনি বলেই, নয়তো এত সহজে শুধু লন্ডন থেকে কিছুতেই সে ছুটে আসতো না। ও শক্ত গলায় বলল, আমি আসছি। ঋতু ওয়াশরুমে এক্ষুনি যাওয়া প্রয়োজন, কিন্তু কিভাবে যাবে? ও লজ্জা ভেঙে ইতস্তত করেই জিজ্ঞেস করলো, শুনুন, আসলে এই বাড়িতে কেউ নেই। একবার তো বললাম, বিশ্বাস হয় না? সে কথা বলেনি। ইফাত আর কোনো কথা বলল না। ওর চাহনি বিশেষ সুবিধার মনে হলো না ঋতুর কাছে, তাই আমতা আমতা করে বলল, আমার এক্ষুনি ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ইফাত কতক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। এরপর ওকে কোলে তুলে ওয়াশরুম অব্দি পৌঁছে দিল। ঋতু লজ্জায় মিয়ে যাচ্ছিল প্রায়। ইফাত ওকে নামিয়ে দিয়ে বাইরে এসে দাঁড়ায়। ঋতু হাত ভাঙা অবস্থায় ছিটকিনি আটকাতে ব্যর্থ হলো। ইফাত সেটা বুঝতে পেরে কাঠ গলায় বলল, আটকানোর দরকার নেই, আমি আছি, টেনশন ফ্রি থাকতে পারো। ঋতু বলল, না, ফুলির মাকে ডেকে দিন। উনি ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। ঋতু ধৈর্যহারা হয়েই বলল, একটু দরজাটা বাইরে থেকে আটকে দিন। ইফাত আটকে দিল। ঋতু পরক্ষণে আবার সন্দিহীন গলায় বলল, আপনি কিন্তু কিছু করবেন না। এ কথা শুনে ইফাত প্রচন্ড ক্ষেপে গেল। ভাবে কি ওকে ঋতু এত নিচ্ছেলেও? ছি! ইফাত চোখ বুজে নিজেকে সংযত করে রুক্ষ স্বরে বলল, আমার বইয়েই গেছে তোমার বাথরুম করা দেখতে। ঋতু ভেতর থেকে চাপা গলায় বলে ওঠে। নির্লজ্জ। তার ছেলে সুরে ইফাত বলে, একটু আগে একজন আমার গালে ঠোঁট বসিয়ে এখন পৃথিবীকে জানাচ্ছে আমি নাকি নির্লজ্জ। ঋতু এবার কাঁদো কাঁদো স্বরে বলল। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইফাতের গলার স্বর গম্ভীর হলো। এসবের কথা তোমার মুখে মানায় আদৌ? আমাকে এখন আগের মতো ভাবলে ভুল করবে কিন্তু। জন্মদিনের দাওয়াত খেয়ে বাড়ির সবাই তাড়াতাড়ি ফিরল। রুফি, নাবিলা এসে ঋতুর ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে উকিঝুঁকি দিতে লাগে। দেখতে চাইছিল ইফাদের এমন সারপ্রাইজ পেয়ে ঋতুর অবস্থা ঠিক কি। বোনদের আনাগোনাটা চোখে পড়তেই ইফাদের ভ্রু কুঁচকে গেল। এরপর উঠে দরজা খুলে পর্দা সরাতে রুফি আর নাবিলা হকচকিয়ে গেল। ধরা পড়ে ওদের মুখ চুপসে গেল। ইফাত বলে, এখানে কি? জিজ্ঞেস করতে ওরা দুজন একে অপরের দিকে তাকায়। এরপর আমতা আমতা করে পগার পার হলো। ঋতু হেসে ফেলতেই ইফাত মুখ কালো করে তাকালো। ওর সাথে সাথেই চুপ হয়ে গেল। ইফাত সেটা দেখে রেগে বিড়বিড় করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। ঋতু কিছু বলল না, বিছানায় ঠাস দিয়ে বসে ওদের কাণ্ড দেখছিল। ওর মজা লাগছিল, তবে ইফাতের খোঁচা মারা আচরণও মেনে নিতে কষ্ট হচ্ছিল ওর। কিছুক্ষণ পর নাজিয়া ইসলাম ঋতুর ঘরে এলেন অপ্রস্তুত হয়ে। ইফাতকে না পেয়ে ঋতুর কাছে এসে বসলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন। এরপর ঋতুর হাত দুটো মুঠোয় নিয়ে তিনি লজ্জিত ভঙ্গিতে বললেন, আমরা কেউ কিচ্ছু জানতাম না, পাগলটা হুট করেই চলে এসেছে। তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ইফাত না করলো। ওর বাবা বকাঝকাও করেছে, বুঝতেই পারছো ব্যাপারটা। তুমি কি আমাদের ওপর রাগ করেছো? ঋতু হাসলো। না মা, ইপ্তির ভাসুরের ছেলের সন্ধ্যায় জন্মদিন ছিল, আমি যেতে চাইনি একা বাড়িতে তোমায় ফেলে। ইফাত জোর করে পাঠালো, বলেও যেতে দেয়নি তোমাকে। ও ঘরে এসেছিল। তোমার সাথে কথা বলেছে তো ভালো করে? জি বলেছে। নাজিয়া ইসলাম হাসার প্রচেষ্টা করে বললেন,
এখন যে ওর কী হয়েছে, দাম্পত্য জীবনে একটু আধটু কথা কাটাকাটি আমাদেরও হয়, কিন্তু তাই বলে এমন করে কেউ? বুঝিয়েছি আমি আর ওর বাবা মিলে। কি জানি ওর মাথায় কি চলছে।